Hello and welcome everyone. This is Imrul Kais. You are watching Math Solution. তো আজকে ভিডিওটা নিয়ে এসেছি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সের চলতরিতের যে এমসিকিউগুলি রয়েছে সেগুলো আজকে সলভ করব। তো দেখা যাক, চলো দেখি আমরা এমসিকিউ দেখি কি রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি এক নম্বরে রয়েছে যে নিম্নলিখিত কোনটি তড়িৎ আধানের একক, ভোল্ট, কুলম, ওহম না ওয়াট। তো এটি অপশন বি হবে কুলম। তারপর হচ্ছে তড়িৎ আধান সংক্রান্ত জুলের যে সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের, অপশনগুলি রয়েছে যে একটি বিন্দু একটি গোলাকৃতি, দুটি গোলাকৃতি হবে না একটি বিন্দু না অন্যটি বিস্তৃত হবে না দুটি বিন্দু হবে। তো এই এমসিকিউগুলি তো করতে পারবো, সবাই পারবো, বাট এগুলো কি করে আসে, কোত্থেকে আসলো, কি সূত্র অ্যাপ্লাই হচ্ছে সেগুলো আমরা যদি জানি তাহলে বেশি মনে থাকবে। তো আমরা মুখস্থ করার পিছনে না দৌড়িয়ে যদি আমরা সূত্রগুলো শিখি তাহলে খুব একটা ভালো লাগবে। যেমন কুলম্বের সূত্রটা কি ছিল যদি আমরা জানি বা জানার চেষ্টা করি তো দেখব। বলেছিল যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটি, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যদি আধান দুটি হয় Q1 আর Q2 আর এদের মধ্যবর্তী যদি ডিস্টেন্সটা হয়ে থাকে আর, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী যদি এফ বলতে বলের মানটি এফ সমানুপাতিক Q1 Q2, অর্থাৎ যে কোনো দুটা বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটি গুণফলের সমানুপাতিক এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্ত মানে কি 1/, হয়ে যাবে বর্গ আছে তাহলে 1/r²। তো এটা আমরা কি যোগীভেদের থেকে একটা যোগীভেদের উপাদান থেকে পাই কি এফ সমানুপাতিক Q1 Q2/r²। তো এটি ছিল কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রে প্রথমে বলে দেওয়া আছে যে দুটি বিন্দু আধানের মধ্যে অবশ্যই হবে, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটি গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটির বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে অবশ্যই অপশনটি দিব কি দুটি বিন্দু আধান হবে না, অপশন নাম্বার ডি। তারপর নেক্সটে কি রয়েছে যে নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি। আচ্ছা, অ্যাম্পিয়ার আমরা জানি, অ্যাম্পিয়ার হচ্ছে কার, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রার একক। তড়িৎ প্রবাহমাত্রা, তো ঠিক আছে, তড়িৎ প্রবাহমাত্রা জিনিসটা কি? তড়িৎ প্রবাহমাত্রা হলো যে I = Q/T। তড়িৎ প্রবাহমাত্রা I = Q/T আমরা সবাই জানি। এখানে I হচ্ছে কি তড়িৎ প্রবাহমাত্রা, Q মানে আধান, T মানে টাইম, কতটা সময় সাপেক্ষে কতটা আধান যাচ্ছে কোন একটা পরিবেশের মধ্য দিয়ে, সেটা হচ্ছে প্রবাহমাত্রা। তো আমরা এখানে কিউর আধান জানি, কিউর আধান হচ্ছে কুলম, আর সময় বলতে কি টাইমটা হচ্ছে কি সেকেন্ড হচ্ছে তার SI এবং CJ দুটোই একক। ক্লাস 9-এ আমরা এগুলো শিখেছি, এককগুলি কিভাবে নির্ণয় করতে হয় আমিও শিখিয়েছি। তো কিউর আধান হচ্ছে কুলম আর টি হচ্ছে সময়। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ায় আমাদের কি কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড, সময়ের একক কি সেকেন্ড, সময় তার মানে কি সেকেন্ড দাঁড়াচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কুলম সেকেন্ড টু -1, বাট এখানে দেখতে পাচ্ছি এক নম্বর অপশনে কি রয়েছে কুলম সেকেন্ড, আর একটা হচ্ছে ভোল্ট ওহম ইনভার্স। তো এগুলির মধ্যে একটি অপশন হবে না, এখানে একটু ভুল দেওয়া আছে, এটা পার হতো, পার হলে আমরা এই নম্বর অপশনটাকে ডিসাইড করব। তো একটু ভুল দেখতে পাচ্ছি, তাহলে আমাদের অ্যাম্পিয়ারটি হবে কুলম পার সেকেন্ড অ্যাকচুয়ালি। তারপরে 4-এর দাগে দেখবো যে কি নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের SI একক। রোধের একক সবাই আমরা জানি। আচ্ছা, রোধের এককটা কিভাবে আসে? এখানে বলছে ভোল্ট, অ্যাম্পিয়ার, কুলম না ওহম। যদি আমরা মুখস্থ করে ফেলছি, বাট তোমরা কি জানতে হবে যে কি করে আসলো এককটি, এটাই আমরা কি করি না, আমরা খালি কি মুখস্থ পিছনে ছুটে বেড়াই। তো রোধের SI এককটা করার ক্ষেত্রে আমরা কার সূত্র লাগবে? ওহমের সূত্র। ওহমের সূত্র তোমরা সবাই জানো যে V সমানুপাতি I হয়, অর্থাৎ V = IR লিখতে পারি। রোধের SI একক কি? তাহলে এখানে আর এর মানটা হচ্ছে V/I, এইটাই হচ্ছে আমাদের কি আরটাকে সাধারণত ওহম এককে প্রকাশ করা হয়ে থাকে। যদি আমরা জানি এগুলা, যদি বিভব প্রভেদ, এগুলো এম্পিয়ার, এটা হচ্ছে কি রোধ। তাহলে 4-এরটি
4 দাগের হচ্ছে কি এসআই একক, রোধের এসআই একক ওহম। এবার 5 দাগে কি বলছে, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর 2 প্রান্তে বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই থাকে, নিচের কোনটি সত্য হবে? অপশন এ হচ্ছে ভি সমানুপাতি আই, তারপর ভি সমানুপাতি আই স্কোয়ার, ভি সমানুপাতি আই টু দি পাওয়ার -1, ভি সমানুপাতি আই টু দি পাওয়ার -2। তাহলে এটা অ্যাকচুয়ালি ওহমের সূত্রটি বলে দেওয়া আছে এখানে, যে কোনো প্রবাহ মাত্রা ভি সমানুপাতি আই হয়ে থাকে। তো আমি একটু আগে বললাম যে ভি সমানুপাতি যদি কোনো পরিবাহীর উষ্ণতা অন্যান্য উপাদান যদি আমাদের কি স্থির থাকে, আমরা সবাই জানি ওহমের সূত্রটি, এটা আমি ব্যাখ্যা করছি না এমসিকিউতে, আর তোমরা কি এটা 1 নম্বর অপশনটা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। এবার 6 দাগে কি বলছে, যে তড়িৎচালক বল যদি ভি হয়, কার্য যদি ডাব্লু হয়, আধান যদি কিউ হয়, তাহলে এদের মধ্যে একটা রিলেশনটা কি? কার্য। আচ্ছা, এদের রিলেশন করার আগে আমাদের একটা ফর্মুলা ছিল যে বিভব প্রভেদটা কি হয়? কৃতকার্য বাই সময়, কৃতকার্য বাই আধান, ভি ইজুকাল টু ডাব্লু বাই কিউ। তো এই আকারটি অ্যাকচুয়ালি দেওয়া নেই, এটা হচ্ছে বিভব প্রভেদ কৃতকার্য বাই আধান। তো এখানে একটি দেখতে পাচ্ছি যে এ নাম্বার অপশনে রয়েছে কিউ ইজুকাল টু ডাব্লু, কিউ ইজুকাল টু ডাব্লু ভি, কিউ ইজুকাল টু ভি বাই ডাব্লু, কিউ ইজুকাল টু ভি বাই, এইটা একটু মানে আমাদের করে নিতে হবে। এখান থেকে আমরা নিতে পারি, এই সূত্রটা আমরা জানি যে ভি ইজুকাল টু ডাব্লু বাই কিউ, তার মানে কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি ভি ইজুকাল কিউ ইজুকাল টু ডাব্লু বাই ভি। তার অপশন দাঁড়াচ্ছে আমাদের ডি নাম্বার অপশনটি। এবার বলছে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা অভিমুখ জানা যায় কোন সূত্রের সাহায্যে? হ্যাঁ, এটা একটা ভালোই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বলছে আবিষ্ট প্রবাহ মাত্রা অভিমুখ জানা যায় কোন সূত্রের সাহায্যে? আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম শিখেছি, তারপরে দক্ষিণ হস্ত, সবই এগুলা জানা সূত্রগুলি, এগুলো আমি আর ব্যাখ্যা করছি না। যদি এমসিকিউ আছে তো আমাদের শর্টে লাগবে, শর্ট করবো ঠিকই, বাট আমাদের একটু ব্যাখ্যা নিতে হয় যেন মনে রাখার জন্য। তো এটি ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মে অনুযায়ী এটা হয়। আবিষ্ট প্রবাহ মাত্রা অভিমুখ জানা যায় ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী। অবশ্যই সবাই কি বাম হস্ত নিয়ম, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি করেছি, তো তাই সবাই কি করবে বাম হস্ত নিয়ম দিবে, বাট এটাই হবে কি ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী হয়। এবার 8 দাগে একটু দেখবো যে পরিবাহীর রোধ আর, দৈর্ঘ্য এল এবং প্রস্থ যদি এ হয়ে থাকে, তাহলে আমাদের কোনটার সম্পর্ক হবে? আচ্ছা, পরিবাহীর রোধ কতগুলি বিষয়ের উপর ডিপেন্ডেন্ট, সেগুলি কি? যে দৈর্ঘ্য এবং উষ্ণতা আর কি হয় প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে থাকে। তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা পড়েছিলাম, কি ফর্মুলাটি রয়েছিল যে আর টাকার লেন্থের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় রোধটা, আর কি আর এর মানটা কার সঙ্গে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এটা আমরা যৌগিক-ভেদের উপপাদ্য থেকে পাই, ক্লাস 10-এ আমরা ম্যাথেও শিখেছি। তাহলে আর সমানুপাতি এল ইন্টু 1/a, তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে আর সমানুপাতি এল বাই এ। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন কি আছে, অপশনে রয়েছে এ নাম্বার অপশনটি, 8 দাগের এ রয়েছে, তাই এল বাই এ। এবার 9 দাগে দেখছি যে নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? যত উষ্ণতা বাড়বে তত রোধাঙ্ক মানে আর এর মানটা কি করবে, কমবে। এরকম কোনগুলা ক্ষেত্রে হয়ে থাকে? পরিবাহী না অর্ধ পরিবাহী না অতি পরিবাহী না অন্তরক? তো এটি খুবই পরীক্ষা দেয়, অনেকবার এসেছে মাধ্যমিকেও। তো এটি হচ্ছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমাদের যত উষ্ণতা বাড়াবো তত কি হবে আমাদের রোধাঙ্ক, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পাবে। উষ্ণতা বাড়াচ্ছি, রোধাঙ্ক কমছে। তো এটা অর্ধপরিবাহী কয়েকটা উদাহরণ তোমরা জানোই, যেমন একটা সিলিকন হয়, জার্মেনিয়াম হয় অর্ধপরিবাহীগুলি। তো এগুলোর ক্ষেত্রে কি হয়, রোধাঙ্কটা কমবে যখন আমরা টেম্পারেচারটাকে কি বৃদ্ধি করে থাকবো। আচ্ছা, সুইচকে যুক্ত করা হয়, তারপর দেখছি যে সুইচকে যুক্ত করা হয় কি লাইফ তারের সঙ্গে, নিউট্রাল তার না আর্থ তার না আর্থ বা অথবা নিউট্রাল তারের সঙ্গে। এটা অবশ্যই আমরা লাইফ তার পড়েছি, তো আমি আজকে অতগুলো যাচ্ছি না, কথা থেকে পাচ্ছি, তোমরা জানোই, তোমরাও পড়েছো। তো এইগুলো আগে সলভ করে নাও যে কি সুইচকে আমরা কি সাধারণত লাইফ তারের সঙ্গে যুক্ত করে থাকি। আর ফিউজ তারের বৈশিষ্ট্য, এটা তো পরীক্ষা অনেকবার এসেছে যে ফিউজ তার কি কাজে লাগে এবং ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি কি কি আলোচনা করো। তো ফিউজ তারের এটা এমসিকিউ যেহেতু দেওয়া আছে,
এটা কি হবে, রোধ হবে আমাদের, রোধ হবে উচ্চ, মানে অনেক রোধ বিশিষ্ট হবে এবং গলনাঙ্ক নিম্ন। কেন হয়, এটা কি গলে যাবে তাড়াতাড়ি। ফিউজ তারটা কি এমন জিনিস যে কারেন্টের যদি একটু কম বেশি হয়ে থাকে বা বেশি মাত্রায় কি প্রবাহমাত্রা আসলো, তখন কি এই তারটি গলে যাবে। আর রোধটা কি অনেক মাত্রা হয়ে থাকে, রোধের মান উচ্চ, গলনাঙ্ক নিম্ন। তার মানে আমাদের ডি নাম্বার অপশন হচ্ছে এখানে। ফিউজ তারের বৈশিষ্ট্য একটা ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে কি উচ্চ রোধ বিশিষ্ট, নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। এরপর তাকে দেখছি যে বাড়ির যে বৈদ্যুতিক বর্তনী, বাড়ির বৈদ্যুতিক বর্তনী মেইন ফিউজটি যুক্ত করা হয়, এটা লাইফ তারের সঙ্গে হয়। মেইন যে ফিউজটি বলতে মেইন যে একটা আমাদের, আমরা সাধারণত যে বাড়িতে বিদ্যুৎটি আসলো সেই ওখানে যে একটা ফিউজ লাগানো হয় সেটাই বলে, সেইখানে যে লাইফ লাইনের সঙ্গে আমরা যুক্ত করে থাকি। এবার গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কোন সময় যুক্ত করা হয়ে থাকে, 13 দাগে তারা বলছি যে শ্রেণী না সমান্তরাল না এ বি দুটাই না এ অথবা বি কোনটা হতে পারে। তো গৃহস্থলী বলতে বাড়িতে আমরা যেগুলো বিদ্যুতে যন্ত্রপাতি ইউজ করে থাকি, যেমন কি বাতি, ফ্যান, তারপর আদার্স অনেক কিছু, তো এইগুলো সাধারণত সমান্তরাল সময়ে যুক্ত করা হয়ে থাকে। এগুলো পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় আসার মতো। এখান থেকে ভালো একটা মার্ক দেয়, 12 মার্ক দেয় চলতরির একটা বড় চ্যাপ্টা। তাই আমি মনে করলাম যে আজকে নিয়ে যাই বাচ্চাগুলোদের সুবিধার ক্ষেত্রে। তো এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমাদের কি হয়, যন্ত্রপাতিগুলি বাড়িতে লাগানো হয়ে থাকে। তারপর 14 দেখে একটা অঙ্ক দেওয়া আছে। এই সমস্ত আমরা কি এমসিকিউ দেখে থাকি না, তো কি করব, একটু অ্যাভয়েড করব যে অঙ্ক দেওয়া আছে মানে বিশাল কঠিন। বাট এত সহজ এই এমসিকিউটি, যতগুলো আমরা পড়লাম তার থেকেও এটি সহজ। হ্যাঁ, তো কি একটু আমরা যদি ফর্মুলা জানি না তো আমরা একটু ভয় পাবো না। বেশিরভাগ আমরা স্টুডেন্টরা কি করি, যে অঙ্ক দিয়েছে ফিজিক্সের মানে কি বিশাল কঠিন, বিশাল টাফ হয়ে গেছে, তার জন্য আমরা কি অ্যাভয়েড করি। তো আমরা চলো এটা একটা ফর্মুলা জানি, কি জানি, প্রবাহমাত্রা বলতে আইটা হচ্ছে প্রবাহমাত্রা। আর কি আছে এখানে আমাদের কি কি মান দেওয়া আছে, সময় দেওয়া আছে, আধান দেওয়া আছে। আচ্ছা, কিউ বাই টি এটা কি হচ্ছে, একটা সূত্র। আই হচ্ছে প্রবাহমাত্রা, কি হচ্ছে আধান, আর টি হচ্ছে সময়। তা আমাদের বার করতে বলছে কি, যে প্রবাহমাত্রা কত হবে। তাহলে একটা কিউর মান এখানে বসিয়ে দিচ্ছি। কিউর মান হচ্ছে কত, 12 কুলম। আচ্ছা, সময়টা যে কোনো এককে থাক না কেন, আমরা কি অবশ্যই সেকেন্ডে ডিসাইড করবো যে এটা কি 60 দিয়ে গুণ করলাম। 2 মিনিট ছিল তো 60 দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে প্রমাত্রা হয়ে গেল। এবার কি 12 হচ্ছে 60, এটা কাটলাম, আর 5 দিয়ে 10 মানে 1/10। 1/10 মানে কি 0.1। এই 0.1 হচ্ছে কি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হবে আমাদের অবশ্যই এ ফর এম্পিয়ার হয়। তো এটি হচ্ছে অপশন। এখানে দেখতে পাচ্ছি আমি 0.1 মানে বি নাম্বার অপশনটা হচ্ছে। বোঝা গেল অঙ্কটি। আমাদের ফর্মুলা প্রথমে জানতে লাগবে। ফর্মুলাটা কি, ফর্মুলা রয়েছে যে কি আই ইকুয়াল টু কিউ বাই টি, মান বসিয়ে পাচ্ছি আমরা 0.1 অ্যাম্পিয়ার। এবার 15 দাগে দেখছি যে 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ যদি প্রবাহিত হয়, প্রবাহের দুই প্রান্তে বিভব প্রভেদ কত। আচ্ছা, এখানে আমাকে বিভব প্রভেদ বার করতে বলছে। তো এটি ওহমের সূত্রতে আমরা জানি, সূত্রগুলো জানি, বাট অঙ্ক করার সময় আমরা অ্যাপ্লাই করতে পারি না, বুঝতে পারি না যে কি চেয়েছে আর কি দেওয়া আছে। তা আমি দেখিয়ে দিচ্ছি যে সূত্রটা কি ছিল। ওহমের সূত্রটি ছিল যে ভি সমানুপাতি আই। তার মানে সময়তে যদি তুলে দিই তাহলে দাঁড়াচ্ছে ভি ইকুয়াল টু আই আর। আইটা কি একটা ধ্রুবটাকে রোধ বলা হচ্ছে। তা আমাকে বিভব রোধ বার করতে হচ্ছে। এখানে দেওয়া আছে আয়ের মান কত, বইয়ে দেখছি আয়ের মান দেওয়া আছে এখানে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে। আর এর এককটা বলছে ওহম। 20 40 আর 2 হচ্ছে 80 থেকে 1 দশমিক মানে 8 কি আছে বিভব প্রভেদের একক আমরা সবাই জানি ভোল্ট। ভি, তাহলে 8 ভি কোথায় আছে, ডি নাম্বার অপশনে। সূত্রটি বোঝা গেল। আরেকবার বলছি যে ওহমের সূত্র ছিল ভি ইকুয়াল টু আই আর। ওহমের সূত্র ছিল ভি ইকুয়াল টু আই আর। ভির মান বলছে বার করতে হবে, বিভব প্রভেদ মানে ভি। আই মানে কি, আই মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহিত বা প্রবাহ মাত্রা 0.2। আর মান হচ্ছে কি কত রোধ বিশিষ্ট, আর রোধ, তাহলে 40 ওহম বিশিষ্ট রোধ। এটা গুণটুন করে আসলো 8, তাহলে 8 ভি হচ্ছে আমাদের 15 দাগের অ্যান্সার। এবার নেক্সটে রয়েছে এবং লাস্টে এমসিকিউ রয়েছে। তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের, আবার এটা রিপিট করা হয়েছে, কিন্তু আমরা প্রথমে 2 এর দাগে দেখেছিলাম যে
একই প্রশ্ন আবার রিপিট করেছে। দিয়ে দেখিয়েছিল দুটি বিন্দু, আমি আরেকবার বলে দিচ্ছি। তোর কি ছিল সূত্রটি? দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে অবশ্যই আমাদের দুটি বিন্দু আধানের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হয়ে থাকে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো সবাই লাইক এবং শেয়ার করবে। পরবর্তীতে আমরা এই চ্যাপ্টার যে ম্যাথগুলি রয়েছে, ফিজিক্সের যে ম্যাথ মানে কি, মানে বিশাল কঠিন ব্যাপার, তাই কি করে আমরা অ্যাভয়েড করে থাকি, বাট আমি খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করে এরপরে নেক্সট পার্ট নিয়ে আসবো আমাদের এই চ্যাপ্টার যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেগুলো নিয়ে। সবাইকে থ্যাংক ইউ, আজকে এখানে থাক, পরে দেখা হচ্ছে নেক্সট পার্টে।